আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। চলছে বিপিএল এর কি হচ্ছে, কেমন খেলা হচ্ছে, কিংবা যে দলগুলো খেলছে তাদের পারফরমেন্স কেমন, সেই আলোচনা নিয়ে আজকে এই স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। আজকে সিলেট এবং চিটাগং এর খেলা দেখলাম আমরা প্রথম ম্যাচে। এই ম্যাচে যদি বলি যে এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে অনেক বিলো পারফরমেন্স আমরা দেখেছি। আসলে বিপিএল হচ্ছে কি? দেখেন, চট্টগ্রাম রয়্যালস কিন্তু এখন অনেকটা অর্গানাইজড। দুটো ম্যাচ আগেও আমরা চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে সাদমান ইসলাম, আমির জামাল এবং আসিফ আলী এই তিনজন ইনক্লুডেড হওয়ার পরে টিমটাকে অনেক পরিণত মনে হচ্ছে। তাতে হচ্ছে কি যে স্কোয়াডে আগে থেকে যারা ছিলেন তারা অনেক ফ্রিলি খেলতে পারে, রেজাল্ট দেখতে পাচ্ছি। জি, তো দুটো ম্যাচেই দেখবেন রসিংটন এবং নাইম শেখ তারা দুর্দান্ত সূচনা করেছেন। কজ ব্যাটিং অর্ডারটাতে এখন একটা ডেপথ রয়েছে, তো দ্যাট গিভস দেম দ্য লাক্সারি টু এক্সপোজ দেমসেলভস প্রপারলি। তো এই ঘটনাটাই ঘটছে। আর পাশাপাশি তাদের বোলিং লাইন আপটাও কিন্তু খুব ভালো করছে। আপনি শরীফুল ইসলামের কথা বলেন, মকিদুল ইসলাম মুগ্ধ যদিও আজকে একটু এরাটিক লাইন অ্যান্ড লেন্থে বোলিং করেছেন ইনিশিয়ালি, পাশাপাশি স্পিনার রয়েছেন, শেখ মেহেদী রয়েছেন, তানভীর ইসলাম রয়েছেন, আমির জামাল রয়েছেন। তো টিমটাকে আমার এখন খুবই অর্গানাইজড মনে হচ্ছে। যদিও আসরের শুরুতে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আমি অনেক সমালোচনা করছিলাম এবং এটাও বলছিলাম যদি কিছু কোয়ালিটি ফরেন প্লেয়ার আসে সেই ক্ষেত্রে তারা খুব ভালো করবে এবং ইটস পেইং ডিভিডেন্ড। আমি আপনার একটা জায়গাতে একটু আপনাকে পোক করতে চাই, যদি বলি পোক করার রিজনটা হচ্ছে আপনি বারবার বলছিলেন মিরাজকে ওপেন করানো। মিরাজ কিন্তু ওপেন করেছেন। মোরালে যদি বলি আপনার একটা সেটআপও কিন্তু শুরু করেছে কিছু জায়গাতে, কিন্তু রেজাল্ট কিন্তু সেই যদি বলি ওরকম কোনো রেজাল্ট আমরা পাইনি। ইনফ্যাক্ট মিরাজের আসলে হচ্ছেটা কি? মানে হি ইজ ট্রাইং টু হার্ড। হ্যাঁ, আসলে তার টি-20 ক্যাপাবিলিটি নিয়ে তো আমরা অনেক কথা বলছি, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হি ইজ আ কোয়ালিটি ক্রিকেটার। বাংলাদেশে রাইট নাও 2-3 জন প্রমিসিং অলরাউন্ডার যদি থাকেন, মেহেদী, মিরাজ তাদের মধ্যে একজন। তো উনি যেন নিজের অ্যাবিলিটি নিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগেন, এটা আমাদের রেসপন্সিবিলিটি, তাকে গুড ফিল করানো তার অ্যাবিলিটির বিষয়। তো দেখেন, এখন মেহেদী হাসান মিরাজ যে ধরনের প্লেয়ার, টি-20 সেটআপে বিপিএল এর মতো মঞ্চে ওপেনিং তার জন্য বেস্ট সুইটেড পজিশন আমার কাছে মনে হয়। আজকে আসলে ফার্স্ট ওপেন করছেন এই সিজনে করেছে। তো মেহেদী হাসান মিরাজ আজকে যে ডেলিভারিটাতে আউট হলেন, ইট ওয়াজ আউটসাইড অফ, মানে বেশ কিছুটা বাইরের ডেলিভারি উনি চেস করতে গিয়ে বেসিক্যালি আসলে নাইম শেখের কাছে ফার্স্ট স্লিপে ধরা দেন। তো উনি যদি নিজেকে একটু টাইম দিতেন, যখন আসলে চট্টগ্রামের স্পিনার আসতেন, বিশেষ করে শেখ মেহেদীর যে স্পেলটাতে আসলে ফল্টার করেছে, বা মির্জা বেগের যে স্পেলটাতে আসলে সিলেট টাইটান্স সারেন্ডার করেছে, ওই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ থাকলে কিন্তু ম্যাচের সিনারিওটা অন্যরকম হতো। তো মেহেদী হাসান মিরাজের যেটা তার স্ট্রেংথ, যে কিছুটা উনি কৌশলে খেলে থাকেন, যে বলের মুভমেন্টটা দেখে কিছুটা লেটে খেলা, বা যখন স্পিনাররা অপারেট করেন তখন টার্নটাকে বুঝে কাট করা, ঠিক আছে, বা সুইপ শট খেলা, এই শটগুলো মেহেদী হাসান মিরাজ খুব ভালো খেলেন। কিন্তু আসলে পাওয়ার ক্রিকেটটা ওনার গেমের ভেতরে আনতে যে আমার মনে হচ্ছে যে ওনার বেসিক যে ক্রিকেট সেটা নষ্ট হচ্ছে। তো আই গেস যেহেতু আজকে একদম প্রথম দিন ক্লিক করেননি, তবে সামনের ম্যাচগুলোতে যদি ওপেন করেন বা টপ 3-তে মেহেদী হাসান মিরাজ ব্যাট করেন, আশা করি আশানুরূপ ফলাফল আমরা পাবো। অবশ্যই। আপনি এর আগের এপিসোডে বলছিলেন যে ওমর জায়ের উপর প্রেশারটা আসলে কি বেশি হচ্ছে কিনা, কিংবা আসলে পুরো টিম ওমর জায়ের উপরে কতটুকু ডিপেন্ডেন্সিতে যাচ্ছে। আমরা কিন্তু আজকেও দেখেছি 41 বলে 44 রানটা যদি আমরা ওখান থেকে বাদ দিই, পুরো টিমের রান কিন্তু আসলে নেই। সো ঘুরে ফিরে আসলে ওমর জায়ের উপরে সিলেট টিম, এত বড় ব্যাটিং লাইন আপ, এত অর্গানাইজ একটা টিম, একজন মানুষের উপরে কি বেশি ডিপেন্ডেন্সিতে চলে যাচ্ছে? দেখেন, মানে ইট শোজ যে বাংলাদেশের টি-20 স্ট্যান্ডার্ডটা কোন পর্যায়ে রয়েছে। ঢাকা ক্যাপিটালস মুখিয়ে রয়েছে গুরবাজ কখন আসবেন, নোয়াখালী এক্সপ্রেস মুখিয়ে রয়েছেন মোহাম্মদ নাবি কখন আসবেন, সিলেট টাইটান্সের তো চোখের মধ্যমণি হয়ে আছেন আজমাতুল্লাহ ওমারজে। তো আফগানিস্তান ক্রিকেট কতটা উন্নতি করেছে সময়ের সাথে, এটা তারই নিদর্শন। এখন আসি, দেখেন সোহেল স্যার উনি তো অনেক অভিজ্ঞ একজন কোচ, তবে আজকে যখন আমি ক্লাস নেওয়ার ফাঁকে একটা পর্যায়ে মানে খেলাটা দেখি আর কি, স্কোর কার্ডটা দেখে মানে লাইভ স্ট্রিমিং এ ঢুকি, তখন দেখি যে আর্লি কিছু উইকেট পড়ার পরে ইথেন ব্রুকসকে ক্রিজে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তটা আমার কাছে একদমই পছন্দ হয়নি আর কি, যে পাওয়ার প্লেতে দ্রুত 3টে উইকেট পড়ে যাওয়ার পরে হয় ইথেন ব্রুকস, আজমাতুল্লাহ ওমারজাই ছিলেন, উনি নামলে হতেন কি যে
কিছুটা ওভার উনি দেখে খেলতে পারতেন, ইনিংসটাকে লম্বা করতে 12-13 ওভার পরে উনিও চার্জ করতে পারতেন। পক্ষান্তরে ইথেন ব্রুকস যখন আসতেন মানে হ্যান্ড খেলার একটা সুযোগ। স্টেজটা তার জন্য রেডি থাকতো, ইজিলি ফ্লারিশ করতে পারতেন। তো আমার মনে হয় এই জায়গায় আজকে একটা ব্লান্ডার করেছে সিলেট টাইটান্স টিম ম্যানেজমেন্ট। এবং আফিফ হোসেন ধ্রুব, আমার মনে হয় ইথেন ব্রুকসের আগে তাকেও পাঠানো গেলে যেতে পারতো। যদিও ইথেন ব্রুকস প্রথম ডেলিভারিতে আউট হওয়ার পরে আফিফ হোসেনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিন্তু আমার মনে হয় এই জায়গায় সিলেট টাইটান্সের একটা ভুল ত্রুটি হচ্ছে। আজমাতুল্লাহ ওমর যে যদি আফগানিস্তান ন্যাশনাল টিমে খেলে বা ফ্রাঞ্চাইজি লিগের অন্যান্য টিমগুলোতে খেলে বিপিএল বাইরে, সেখানে ওই ওভার 16-20 আজমাতুল্লাহ ওমর যে স্ট্রাইক রেটটা খুব ভালো, অ্যারাউন্ড 170-180। এটা দেখে হয়তো সোহেল স্যার ভেবেছেন যে ওমর জাইকে লাস্টে খেলানোর, কিন্তু যেহেতু সিলেট টাইটান্সে কোয়ালিটি মিডল অর্ডার ব্যাটারের অভাব রয়েছে, অ্যাপার্ট ফ্রম পারভেজ হোসেন ইমন কেউ ভালো ফর্মে নেই পারতো, তো ওমর জাইকে একটু উপরে পাঠিয়ে ইথেন ব্রুকসকে যদি লোয়ার ডাউন দ্য অর্ডার খেলানো হতো, আমার মনে হয় এই টোটালটা আজকে 160 বা 150 প্লাস এরকম হতে পারতো। তো আমার মনে হয় সিলেট টাইটান্সের যে প্রপার রিসোর্স রয়েছে এটা আরেকটু বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, প্রথমে ব্যাট করতে নেমে 126 রানে 7 উইকেট হারায় সিলেট, এবং জবাব দিতে নেমে 130 রান 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এবং যেখানে কোটি টাকার প্লেয়ার যাকে আমরা বলে থাকি নাইম শেখ, উনি 37 বলে 52 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন। এবং রসিংটন, যাকে নিয়ে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রোল দেখছিলাম যে নামার 2 ঘন্টা পরেই মাঠে নামানো হয়েছে, আসলে অবভিয়াসলি হয়তো উনি ওটা ডিজার্ভ করেন এবং ওনার উপরে অতটাই ডিপেন্ডেন্সিতে আছে বলেই ওনাকে কিন্তু নামানো হয়েছে। সেটার প্রমাণ কিন্তু আমরা আজও দেখলাম, লাস্টের দিনও কিন্তু উনি একটা ভালো ইনিংস খেলেছেন, 4টা স্টাম্পিংও করেছিলেন যদি আমি ভুল না বলি। এবং আজকে উনি 73 রান করেছেন 53 বল খেলে। আপনার কাছে একদম সংক্ষেপে লাস্টে জানতে চাওয়া যে এই দুইটা টিমের, চট্টগ্রামকে আপনি বারবার বলছেন যে অনেক ব্যালেন্স হয়েছে, ফরেন রিক্রুটটা যখন ব্যালেন্সিং ভাবে এসেছে, সিলেটের দুর্বলতা কোথায় মনে হচ্ছে? আমরা কিন্তু লাস্ট 2টা ম্যাচে কিন্তু নড়বড়ে দেখছি সিলেটকে। আমার মনে হয় তাদের ব্যাটিং লাইন আপটা একটু সেট করতে হবে, যে ঠিক আছে যে কোয়ালিটি ব্যাটার্স রয়েছেন, কিন্তু আপনি দেখেন প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারটা সাফল হচ্ছে, কেউ উপরে যাচ্ছেন কেউ নিচে যাচ্ছেন। আমার মনে হয় ইটস হাই টাইম যে কোন ব্যাটার কোন পজিশনে ব্যাট করবে, রোলটাকে ডিফাইন করা, যে টিমে কে কার রোলটা কি, আসলে যে কে ইনিংস বিল্ড করবে, কে স্লগ করবে, কে অ্যাঙ্কার রোল প্লে করবে, এই জিনিসগুলো আমার মনে হয় ডিফাইন করে দেওয়া উচিত। এবং আমার মনে হয় ইথেন ব্রুকসকে পার্টিকুলার একটা রোল এবং আজমাতুল্লাহ ওমর জাইকে, এই দুজনকে আসলে পার্টিকুলার রোল সেট করে দিতে হবে এবং মেহেদী হাসান মিরাজকে টপ অফ দি অর্ডার আসলে দায়িত্ব নিতে হবে। পারভেজ হোসেন ইমন ভালো ছন্দে রয়েছেন, মঈন আলী আসছেন সম্ভবত নেক্সট ম্যাচে। তো আমার মনে হয় যে থিংস উইল বি সর্টেড। দুশ্চিন্তার জায়গা একটাই থাকছে, আজকে তো খেলাটা আসলে ওই পর্যন্ত যায়নি, ডেথ বোলিংয়ে মোহাম্মদ আমিরের সাথে কে বল করবে, এটা সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা সিলেট টাইটান্সের জন্য। দেখা যাক আসলে এই ইস্যুটা তারা কিভাবে রিজলভ করে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে বিপিএল কেমন লাগছে আমাদেরকে জানাবেন এবং বিপিএল দেখুন, শীতের আমেজ উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।